দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিশির ভট্টাচার্যের প্রদর্শনী রেখাচিত্র। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তুই তোর সিনিয়র গায়ে হাত তোলস? আসলে আঙ্কেল, আমরা দুজন রুমমেট তো, সিনিয়র জুনিয়রের মতন আমরা থাকি না, বন্ধুর মতন আমরা মিশে গেছি। তা ঠিক আছে, কিন্তু ওই যে দুজনে মিলে চুল টানাটানি দেখতে আমার একটু অন্যরকম লাগতেছিল আর কি। রাত 9টায় থাকছে গেম শো গেম টাইম। আমাদের সাথে আছে দুটো টিম, ডান পাশে আছে টিম আবিশা, বাম পাশে আছে টিম ফুলগোলে। আমি আমার মাসলস অনেক মুভ করতে পারি। নেক্সট ভিজুয়াল প্লিজ। মোশাররফ করিম। ক্লোজ বাট রং। জাপান। নো। দুনিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? ভিয়েতনাম। সবজির নাম কয়টা? ওকে, আমি 22। 22 পারবে উনি। 23। জাপান। ভেন্ডি, করলা, পটল, বেগুন, আলু, টমেটো। ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় কৌশল, দক্ষতা এবং প্রতিযোগিতার জমজমাট আয়োজন গেম টাইম। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কারো জীবন সঙ্গী কইরা সারা জীবন কাটাই। আসলে আমারও অনেক মন চায় যে আমি সবকিছু ছেড়া ছিড়া ভালো হয়ে যাই, প্রেমে পড়ি। আলহামদুলিল্লাহ। সেটা তোর লোকে না। মা, আমি সমুদ্র। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনে আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি কোনোদিন দোতারা কিভাবে বাজাতে হয় সেটা না জানার পরও 7 ভাই চম্পা চলচ্চিত্রে শোনেন শোনেন জাহাপনা এই গানে দোতারা বাদক হিসেবে প্রথম যাত্রা শুরু করেন। আমাদের সাথে আছেন যন্ত্রসঙ্গীত শিল্পী শেখ জালালউদ্দিন। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। এই যে দোতারা নিয়ে আজকে এসেছেন আমাদের মাঝে এবং শুনছিলাম যে এই দোতারার বয়স 70 বছর, কিভাবে পেলেন দোতারাটি? এই দোতারাটি পেয়েছি আমি, আমার এক সম্পর্কে মামা হয়, উনি
দোতারার যে সৃষ্টিকর্তা কানাইলাল শীল, ওনার কাছে শিখতেন দোতারা। আচ্ছা। তো শিখার মাধ্যমে উনি দোতারা বানানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করেন, উনি বানালেন দোতারা, কয়েকটা দোতারা। তো সেই মামা আমাকে, আমার দোতারা শুনে সেই মামা আমাকে এই দোতারাটা হাতে করে দিয়ে গেলেন। আচ্ছা। মামা অনেক দিন, প্রায় 90-তে মারা গেছেন। সেই মামা আমাকে ভালোবেসে যে তুই এত সুন্দর দোতারা বাজাস, তোর একটা স্মৃতি দিয়ে যায়। আমি কী স্মৃতি? এই দোতারাটা। সেই দোতারাটা আমি এখনও বাজাচ্ছি। সেই আপনার 79 থেকে আদৌ পর্যন্ত আমি এখনও এই দোতারাটা হাতও দিইনি, কিছু করিনি, এখনও বাজাচ্ছি। এবং একই রকম আছে? একই অবস্থা। এই দোতারা ছাড়া কি আপনার আর কোনো দোতারা আছে না? এই একটি দোতারা দিয়ে? না, আমার ছিল আর একটা দোতারা। সেই দোতারাটা আবার আমি আমার এক ছাত্রকে দিয়ে দিছি। একটা দোতারা ছিল, সেটা আমার আব্বার দোতারা ছিল। আচ্ছা। আব্বা আবার সেই ছাত্রকে পছন্দ করতেন। হ্যাঁ। তো বলছিলেন যে এই দোতারাটা তুই ওকে দিয়ে দিস কোনো এক সময়। এই যে দর্শককে বলছিলাম যে দোতারা কিভাবে বাজাতে হয় সেটা কখনো আপনি জানতেন না, কিন্তু তারপরও সাত ভাই চম্পা চলচ্চিত্রে আপনি দোতারা প্লে করেন এই গানটিতে, মানে শোনেন শোনেন জাহাপনা এই গানটিতে। সেই সুযোগটা আসলে কিভাবে তৈরি হয়েছিল আপনার? সেটা হয়তো আমি নিজেই জানি না যে আমি দোতারা বাজাতে পারবো, কি বাজাচ্ছি, কি বাজাচ্ছি সেটাও জানি না। তো আমি একদিন ঘরে দোতারা বাজাচ্ছি দুপুরবেলা। আমার আব্বু তখন রেডিও পাকিস্তান শাহবাগ, আচ্ছা, আর আমাদের বাসা হলো বাংলা মোটর। কানাইশীল দাদু আর আব্বু অফিস থেকে আসছে একসাথে, এসে আমি মনের সুখে বাজাচ্ছি দোতারাটা, শুনেন শুনেন জাহাপনা। তখন ঘরে শুনে যে দোতারা এটা কে বাজাচ্ছে, শুনেন শুনেন জাহাপনা, মানে খুব সুন্দর করে, ছোটোবেলা তো দোতারাটা ধরতেও পারি না ভালো করে। ভিতরে গিয়ে দেখে যে আমি বাজাচ্ছি, দুইজনই তো অবাক। ও তো কখনো দোতারা নিয়ে বসে না এবং বাজায়ও না, কীভাবে শিখলো? আসলেই তো কিভাবে শিখেছিলেন? আমি নিজেই বলতে পারবো না, বললাম আমার মনের অগোচরে আমি দোতারার হাতে কীভাবে বাজাচ্ছি আমি নিজেও যাই না। পরবর্তীতে আব্বুর কাছে শিখছি, কানাইশীল দাদুর কাছে শিখছি। আমার বড় ভাই শেখ আলাউদ্দিন, ওনারা যদি দোতারা বাজাতেন না দেখাই দিতেন আর কি, যাই হোক নোট টোট। এইভাবে আমার শুরু। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলাতে ঢাকাতেই, ঢাকা বাংলা মোটর। আচ্ছা, মানে সেখানে একটা তো বন্ধুদের একটা বড় ভূমিকা থাকে, বা আমরা কাদের সাথে মিশছি, চলছি, ফিরছি, এই একটা ব্যাপারটা কিন্তু থাকে। আর বাংলা মোটর তো মানে শাহবাগের কাছে, যেখানে আসলে কি বলা যায়, যদি আর সুপার মার্কেটের কথা বলি, সেটা হচ্ছে সাহিত্য চর্চার একটা আতুর ঘর। তো সেই সময় কাদের সাথে মিশতেন বা কাদের সাথে চলতেন? আমার যখন 10 বছর মতো হয়ে যায়, তখন আমরা ওই 1971 সনের কথা বলতেছি, তখন সংগ্রাম শুরু হয়ে যায়। তখন আমি ক্লাস 2-তে সম্ভবত পড়ি। 2-তে পড়ার অবস্থায় আমার আব্বা আমাদেরকে দেশে পাঠাই দেয়, মানিকগঞ্জ। আমার জীবনটা কিন্তু মানিকগঞ্জ থেকেই শুরু আর কি, জীবন। আর ছোটোবেলা থেকেই ঢাকাতেই, জন্মের পর থেকেই বাংলা মোটরে, প্রায় 8-10 বছর আমরা এখানেই ছিলাম। তখন তার অতটা বোঝারও ব্যাপার থাকে না, আমার দেশেই কাটছে, আমার মানিকগঞ্জ। আচ্ছা, তারপর যুদ্ধের পর যখন আবার ফিরে আসলেন তখন? যুদ্ধের পর আর ফিরে আসিনি, আমি একসঙ্গেই মানে এই সঙ্গীত জগতে ঢুকে গেলাম। মাঝখানে অনেক ঘটনার লেখাপড়া করছি। আব্বু মারা গেলেন 79-তে, আমি রেডিও বাংলাদেশ সিলেট বেতারে জয়েন করি। আচ্ছা। আমার বড় ভাই শেখ আলাউদ্দিন চাকরি করতেন, সে একজন মিউজিশিয়ান ছিলেন, উনি আমাকে নিয়ে দেন সিলেট বেতারে। আমার জীবনের একদম সত্যি একটা ঘটনা বলি। হ্যাঁ, শুনি না। এমরান ভাই ছিলেন হাছন রাজা গানের খুব নাম করা একজন লোক, এখনকার ছেলেমেয়েরা চিনবে না। এমরান ভাই, উজির মিয়া, তারপরে আমাদের করিম বাউল ভাই, এই যে করিম শাহাবুদ্দিন, ওনার সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওনার সম্বন্ধে আমি যা জানি অনেকেই জানে না কিন্তু। যাই হোক, এই উজির মিয়ার লাইভ প্রোগ্রাম ছিল। লাইভ প্রোগ্রাম থাকাতে ওই 9টা 5-এ তখন লাইভ হইতো, আমাকে দিছে ওই, আমি যেদিন জয়েন করছি পরের দিনে আমাকে ওনার সাথে, এত বড় একজন আর্টিস্ট, ওনার সঙ্গে আমাকে বাজানোর জন্য এই করছে, চার্ট করে দিছে। আমি বাজাইতে গেছি, বাজাইতে যাওয়ার পরে উনি তো এসে দেখলেন যে ছোট একটা বাচ্চা ছেলে বসে আছে দোতলা নিয়ে, আমার মতো। আমি একজন, তখন উনি বিখ্যাত একজন লোক, উজির মিয়া, হাছন রাজা গানের। তো এই বাজাবে আমার সাথে কেমন লাগে না দৃষ্টিটা। প্রডিউসারকে বলছে যে ওকে না দিয়ে শাহাবুদ্দিন কোথায়, শাহাবুদ্দিন কাকা আবার খুব ভালো বাজাইতেন তখন, শাহাবুদ্দিন আহমেদ, দোতারা খুব ভালো ছিল তার, তো ওনাকে দিলে ভালো হইতো। তো কথাটা আমি শুনে ফেলার পর আমার কাছে খুব খারাপ লাগলো, মানে নিজেকে খুব ছোটো মনে হইলো যে আমাকে এইভাবে উনি সামনাসামনি বলে ফেললো, এ না হইলেও ভালো হইতো। যাই হোক, আমি মনে কিছু করিনি, আমি ওই অবস্থায় দোতারাটা নিয়ে বেরিয়ে গেলাম। তারপর আর একজন ছিল, উনি এসে লাইভ প্রোগ্রামটা করলো। তো ওই দিন থেকে আমি শপথ করছিলাম যে দোতারাটা যতক্ষণ পর্যন্ত দোতারা আমার ভালো না বাজবে ততক্ষণ আমি কাজ করব না। এই সাধনা শুরু করলাম।
4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমি দোতলা সারগাম প্র্যাকটিস করছি। হ্যাঁ, করতে করতে যাই হোক একটা পর্যায়ে আসলাম। সেই উজির ভাই আবার 3-4 বছর পরে, আচ্ছা, সেই উজির ভাইয়ের লাইভ প্রোগ্রাম, সেই লাইভ প্রোগ্রামে এখন তো ওই যারা আছে আর 2 জন দোতারা বাদক ওরা নাই, এখন কে বাজাবে? এখন আমি তো আর যাবো না, আমি না ওনার সঙ্গে তো আমি বাজাবো না। তো এর মধ্যে আবার সিলেট বেতারে মানে মোটামুটি সবার কাছে আমি একটা জনপ্রিয় হয়ে গেলাম। হ্যাঁ, মানে তখন মানে পরিচিত immediately, হ্যাঁ, পরিচিত হয়ে গেছে পরিচিত তখন হয়ে আপনি। গেছে। হ্যাঁ, তখন উজির ভাই বলতে জালালকে একটু বলে দাও। না, জালাল তো বাজাবে না। কেন বাজাবে না? ওই যে তাকে তুমি করছো বলছো এক সময়। যাই হোক, মন খারাপ। পরবর্তীতে উজির ভাই সব বললো যে দেখ এটা কি তো ভালো কাজ করছি না খারাপ করছি। তারপরে আমার একটু বুদ্ধি হচ্ছে তো, আমি বললাম যে না, এটা ভালো হচ্ছে। আপনি বলাতে আমি ওই জেবটা মানে তৈরি হয়েছে জেদটা যে ধরে আমি আমি এটা প্র্যাকটিস করি, শিখবই, সাধনা করেছি বলে আজকে আগে এই জায়গাটাতে আসতে পেরেছি। দেখ। তারপর তার পায়ে ধরে সালাম করে বললাম যে না, আমি একটা জায়গায় আসছি অন্তত। দোতারা আমাদের দেশে কি হয় যে যেগুলো ফোক মিউজিক সেখানে হয়তো দোতারার একটা ব্যবহার থাকে, কিন্তু অন্যান্য আধুনিক গান বা অন্যান্য গানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্ট কম ব্যবহার হয়। মানে এই জায়গাটা নিয়ে কি ভাবেন আপনি? আপা, এটা হলো যুগের সঙ্গে, এখনকার যুগের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন ফিউশন বিলা একটা বের করছি, আমিও থাকি সেখানে। কারণ আমরা চ্যানেল 9-এ একটা কাজ করলাম পাওয়ার লাউন্স, সেখানে তো ফিউশন দেখেন, বাড়ি সিদ্দিকের অনেক গান আমার বাজানো, আসিফের সাথে অনেক গানের সাথে বাজানো, মানে বড় বড় আর্টিস্টের সাথে এই দোতারাই কিন্তু প্লে করছি। আধুনিক গান হয়েছে, এই গান আয়ুব বাচ্চুর সাথে ওনার অনেক ব্যান্ডের সাথে আমি বাজাইছি। তা এখন এই দোতারাটাকে মডার্নাইজ করছি আমি কিন্তু অনেক কিছু, কিন্তু পিস টিস আপনি দেখবেন এখনকার এই যে ফিউশনের টুকরা টুকরা পিস বাজানো, এটা কিন্তু শুরু করছি আমি বর্তমান। তো যাই হোক, এখন যে ভালো কাজ হচ্ছে না তা না, ভালো কাজ হচ্ছে, কিন্তু আগের সেই মানে বাংলা বাদ্যযন্ত্রের যে ব্যবহার গানে সেটা ব্যাপকভাবে হচ্ছে বলে কি মনে করেন? না, সেটা মানে হয়েছে কি এখন আপনার ওই ইলেকট্রিক জিনিসের উপরে বেশি নির্ভরশীল হচ্ছে। কিবোর্ড দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, অ্যাকুস্টিক গিটার। আমার মনে হয় কি পাই যে আমাদের তো ফোক গানের উপরে সারা পৃথিবী একটা সুনাম আছে, ফোক গানের পল্লীগীতি গান বাংলাদেশের মধ্যে এত মধুর সুর আর কোথাও নাই। আর আমি তো ফরিদা পারভিনের সাথে দীর্ঘ প্রায় 25 বছরের মধ্যে 30 বছর ছিলাম আপার সাথে এমন কোনো দেশ নাই আমি ঘুরি নেই যে লালন কন্যা ফরিদা আপা, এমন কোনো দেশ নেই যে আপা না জাগিয়েছে। আপার যে কত জনপ্রিয়, আপার সুবাদে আমিও তার সাথে ঘোরার সুযোগ পেয়েছি, দেখছি যে দোতারার কতটা ডিমান্ড। কিন্তু আমাদের দেশে ওইভাবে মূল্যায়ন হয় না এখনো। দোতারা দেখলে অনেকে নাক ছিটকায়। হ্যাঁ, কিন্তু দোতারাটা যে বাইরের যে কান্ট্রিতে যে এত পরিচিত, এবং বাংলাদেশ মানেই দোতারা, দোতারা মানেই বাংলাদেশ, কারণ এইটি একটা আইডেন্টিটি আমাদের সাংস্কৃতিক জগতে। অবশ্যই এই যে যেমনটা আপনি বলছিলেন যে লালন কন্যা, ফরিদা পারভিন, কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু, এদের মতন মানুষদের সাথে বা সঙ্গীত ব্যক্তিত্বদের সাথে আপনার দোতারা বাজানোর সৌভাগ্য হয়েছে, এরকম আর কাদের সাথে বাজিয়েছেন? আপা, আমি এটা বলতে গেলে লিস্ট বিশাল। আমি এমন কেমন নাই যে বাংলাদেশের বড় বড় মিউজিক ডাইরেক্টর কাজ করি না, আমি এত গভীরে যাচ্ছি না। বাংলাদেশের আলাউদ্দিন আলীর মতো তো আর মিউজিক ডাইরেক্টর, সত্য সাহা, খানাতুর রহমান চাচা, বুলবুল ভাই, মানে আমি আর নাম বলে শেষ করতে পারবো না। আর ইদারিং এখন করছি ছোট ছোট আমার মতো নাতিদের সঙ্গে, ওই ব্যাচ পার করে এখন আসছি ছোটদের সাথে, এখনো কাজ করে নতুনদের সাথে কাজ করছেন, এখনো কাজ করছি। এটা আমার একটা কেমন লাগে নতুনদের সাথে কাজ করতে? লাগে, খারাপ না। মতের অমিল হলে তখন একটু মন খারাপ হয়? না, ওরা আমার সাথে, ওরা জানে যে কেউ দাদা বলে, কেউ কাকা বলে, কেউ ভাইয়া বলে, ওদের সাথে ওদের এটা বুঝিয়ে আমি কাজ করি। আপনাদের কাছ থেকেও তারা অনেক কিছু শিখে নিঃসন্দেহে। জালাল ভাই, একটি পিস শুনতে চাইবো দোতারার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই যে ইদানিং একটা গানের, মানে খুব জনপ্রিয় একটা গানই আমাদের গাইছেন এই সুকুমার বাউল, ওর একটা গান দেখেন, আমি জালালবাসী আমি দোতারা, 10 মিনিটের রেকর্ডিংটা করছি। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। এই গানটা রোহান নামে একটা ছেলে আছে সঙ্গীত পরিচালক, ও কম্পোজিশন করে। বললো আমার যে কাকা আপনি যা বাজাবেন ওইটি ভালো লাগবে, আপনি বাজাই দেন আপনার মতো, আপনার স্বাধীনতা। এখান থেকে একদম সিম্পল জিনিস, এখান থেকে শুনি।
এই গানটা খুবই জনপ্রিয়তা বাহ, পেয়েছে, কি দারুণ। গাইছে খুব সুন্দর। সুকুমার বাউলকে অনেক ধন্যবাদ দিই যে এত মানে প্রাণ দিয়ে গাইছে গানটি, খুবই সুন্দর। কি সুন্দর করে বাজালেন আপনি, খুব ভালো লাগছিল আমার শুনতে। এই যে এখন নতুন যারা, তারা হয়তো গান গাইবার প্রতি অনেকটা আগ্রহী, কিন্তু এই যে যন্ত্রগুলো বাজানো, মানে এটা তো একটা সাধনার ব্যাপার, যেমনটা আপনি বলছিলেন আপনার একটা লম্বা তপস্যা ছিল, সেই সাধনার জন্য ধৈর্যটা কি নতুনদের মধ্যে আছে? নতুনদেরকে কখন এসে আপনাকে বলে যে আমি দোতারা বাজানো শিখতে চাই? আপা হয়েছে কি, এখন যদি বলি আমি কথাটা একটু হবে, শিখার আগ্রহটা কম, এখন খুব সহজে সব কিছু পেয়ে যায় তো। আর এই যন্ত্রগুলো বলেন, গান কিন্তু যে কোনো লোক গান একটা সহজে আপনিও গেয়ে দিতে পারবেন কোনো এক্ষণ, কিন্তু এই দোতারাটা কিন্তু বাজাইতে পারবেন না আপনার সাধনা ছাড়া, সেই নাচ শেখা ছাড়া। আমার একটা কষ্ট হয়, কষ্টটা কথা বলি, এই ইউটিউবে দেখি অনেকেই বলে যে 15 দিনে দোতারা শেখা যায়। আমি বোন 50 বছর হয়ে গেল, আমি এখনো শিখতে পারিনি, আমি শিখতেছি। এখনো আমার মনে হয় যে আমি কিছুই জানি না, প্রশ্নে আসে না, এটা অনেক কঠিন যন্ত্র তো, আমি এখনো শিখতে পারিনি, আমার অনেক কিছু বাকি আছে আমার শেখার। সিম্পল আমি একটা জিনিস দিই, সারেগামা পাধানি সা, 7টা স্বর, সারেগামা পাধানি সা সা নি দা পা মা গা রে সা, শুধু এই জিনিসটাই আমি এখনো বাজাইতে পারি না ভালো করে, জানেন। আর তো আমি তো অনেকে বলে খুব ভালো বাজাই, এই সেই, আমার মনে হয় আমি এই সারগামটা আমি পারি না, আমি বাজাই, আমি একটু শুনাই। দেখেন এই স্যাম্পল জিনিসটা কিন্তু বাংলাদেশে কোনো দোতারা বাদকে বলতে পারবে না যে এটা সহজ জিনিস, এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস। অবশ্যই এই সারগাম যদি কেউ বাজাতে পারে, সেই দোতারার মানে 50% শেখা হবে তার, শুধু এই সারগামটা, আর কিছু শিখতে হয় না, শেখা বেশি শিখতে হয় না। এই দেখেন আপা, এটা কিন্তু খুব সহজ দেখা গেছে, সা রে গা মা পা ধা নি সা, কিন্তু এটা বাজাতে কিন্তু ওরা করবে কি জানেন, এই 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 স্ট্রোকিং এর কিন্তু এটা ব্যাপার আছে। নট এটা না, কিন্তু শুধু প্লেন সা রে গা মা পা ধা নি সা, প্রমিত স্বরে। জালাল ভাই, এই যে একটা মনিটর আছে, যে টিউনিং এর যে মনিটরটা, আপনাদের কানই তো আলটিমেটলি আপনাদের মনিটর, এই টিউনিং মনিটরটার প্রয়োজনীয়তাটা কেন? হ্যাঁ, এটাই যে এখন এই যে কম্পিউটারে কাজ করতে গেলে কম্পিউটারের সাথে আপনার 440 টিউনের সাথে ওই যে কিবোর্ডে যখন কর্ড থাকে না, তখন 440 টিউন আর কান কিন্তু মিলে না, কিছুটা অ্যাডজাস্টমেন্ট থাকে, এই জন্য আমরা এইটা দিয়ে ফাইন টিউনটা করে নেই, এই কারণে এই টিউনারটা দরকার হয়। আপনি দোতারা ছাড়াও আরো বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, সেগুলো একটু জানবো যে কার কাছ থেকে শিখলেন আপনি সেগুলো? আমি ম্যান্ডোলিন বাজাতে পারি, ম্যান্ডোলিন আমার উস্তাদ হলো চুনি মিয়া, হ্যাঁ, সে মারা গেছে অনেক আগে, চুনি চাচা। তারপরে বেঞ্জোটা বাজাই, হাওয়ান গিটার বাজাই আমি। হাওয়ান গিটারও তো অনেক কঠিন। হ্যাঁ, আমার অনেক ভালো ভালো গান আছে হাওয়ান গিটার বাজানো। এই হাওয়ান গিটারটা আমার কাছে, এটা হলো আমার নিজের মনের খোরাক, আমার আত্মার জন্য আমি বাজাই এটা। অনেক মিউজিশিয়ানকে আমরা দেখেছি তারা সুর তৈরি করেছেন পরবর্তীতে, কারণ আপনারা তো সুরের মধ্যেই থাকেন, তালের মধ্যেই থাকেন, কখনো নিজের সুর তৈরি করেছেন কি কোনো গানের জন্য? আমি অনেক গান, ইদানিং 3-4 দিন আগে আমি একটা গান করে আসছি, রেড বাংলাদেশ বেতাল, আমি আবার অ্যানালিস্টের সুরকার। হ্যাঁ, আমি ওখানে অনেক শিল্পীর অনেক গান করেছি, যেমন সুমন রাত গিয়েছে আমার অনেক একটা ভালো একটা গান, এখনো খুব মানুষের সুরে। হ্যাঁ, তারপরে অনেকেই গেয়েছে আর কি, নতুনরা গেছে, পুতুল গাইছে, হ্যাঁ, তারপর লাবণ্য গাইছে, অনেকেই, মানে এরকম নাম কয়জনে বলবো, অনেক, সালমা জাহান। হ্যাঁ, জালাল ভাই, আসলে আপনার সাথে কথা বলতে গেলে আমাদের সময়ের পরিসরটা দীর্ঘ করতে হতো, কিন্তু সময় খুবই ছোট, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আয়োজনে আসলেন, আপনার নিজের জীবনের গল্পগুলো ছোট করে আমাদের সাথে শেয়ার করলেন, অনেক কৃতজ্ঞতা, ভালো থাকবেন সবসময়। আপা, এনটিভিকেও অনেক ধন্যবাদ, আমি ক্ষুদ্র একজন মিউজিশিয়ান, আমাকে এত বড় একটা সুযোগ দিয়ে আমাকে সবাই কাছে পরিচিত করাটা, এটা খুব একটা ভাগ্যের ব্যাপার। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমরা তো শেষ করবো আমাদের আজকের আয়োজন, কিন্তু শেষ করবার আগে আপনার কাছ থেকে আরো একটি পিস আমরা শুনতে চাইবো দোতারার। আমি হাসান রাজার একটি গান বাজাই আপা। ঠিক আছে। এই গানটি ইউটিউবে প্রায় 45,000 দর্শক আমার এই দোতারাটা শুনছে।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।